হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করি। ফার্স্টেই চলে এলাম ঠাকুর ঘরে, আর ভিডিওটি ছিল দুদিন আগের, মানে 9ই জুন, যেদিন ছিল আমার জন্মদিন। আর তাই সকালে উঠে আমার শাশুড়ি মা এই মালাটা গেঁথে দিয়েছিল। আর এত বড় মালাটা নিয়ে আমি কোথায় যাচ্ছি চলো সেটাও তোমাদের সাথে এবার শেয়ার করি। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো আমরা এবার বেরিয়ে পড়লাম। আর আমাদের স্কুটির স্পিডটা দেখো কত ছিল, 80-র উপরে। আর অনেকদিন পরেই আমরা লং ড্রাইভে কোথাও যাচ্ছি। আর এই ব্রিজটা দেখো নতুন হয়েছে, খুবই সুন্দর লাগে দেখতে। এই ব্রিজটার ওপর দিয়ে আমরা মাঝে মাঝেই যাতায়াত করি, কিন্তু কোনোদিনও সেইভাবে ভিডিও তোলা হয়নি, তাই ফাইনালি আজকে তুলেই ফেললাম। আর দেখো উপর থেকে নিচের ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমার জন্মদিনটা বাড়িতে থেকে ভালো মন্দ খেয়ে কেক কেটে এইসবভাবে সেলিব্রেটের থেকে আমার এইভাবে সেলিব্রেট করতেই বেশি ভালো লাগে। এই যা কথায় কথায় তো তোমাদের এখনো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি। তাতে কি হয়েছে, তোমরা আরেকটু ওয়েট করো, তাহলেই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা প্রায় সেই জায়গাটার কাছাকাছি চলেই এসেছি। ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেলাম। আর সেখানে পৌঁছানোর সাথে সাথেই এই মাসিটা এসে আমাদের তিলক পরিয়ে দিল, আর আমাকে পরানোর পর তোমাদের দাদাভাইকেও পরিয়ে দিল। আচ্ছা তোমরা গেস করে বলো তো আমরা কোন মন্দিরে ঘুরতে গেছি, দেখি কেমন বলতে পারো। আর এদিকে আমরা মন্দিরে ঢোকার পরেই ভোগের কুপন আর একান্ত পুজো দেওয়ার কুপনটা আগেই কেটে নিলাম। আর এবার আমি পুজোর ডালাটা নিয়ে মন্দিরে ঢুকে পড়লাম। আর এত রোদের মধ্যে মন্দিরে খালি পায়ে ঢুকতে হচ্ছে বলে মন্দিরে কিন্তু কার্পেট পাতা ছিল, আর ঠান্ডা জলও দেওয়া ছিল নিচে পাইপে করে। তারপরেও এতটাই রোদ ছিল, পায়ে প্রচন্ড তাপ লাগছিল। তো আমি তাড়াতাড়ি করে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। যারা যারা এই মন্দিরে গেছো তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমরা কোন মন্দিরে গেছি, আর যারা যাওনি তাদের জন্য এবার আমি বলছি যে আমরা কোথায় গেছি। হ্যাঁ, আমরা গেছিলাম চাকলাধামে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। আর কালকে অনেক অন্নপ্রাশনের ডেট ছিল, তাই এত ভিড় ছিল। আর আমরা যখন পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম তখন ভোগ আরতি শুরু হয়ে গেছিল, তাই আমাদের অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হয়েছিল। প্রায় 40 মিনিট ধরে লাইনে দাঁড়ানোর পর এবার মন্দিরের দরজাটা খুললো, আর আমরা সবাই একে একে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এখানে বাবা লোকনাথের মেন মন্দিরে ঢুকে পুজো দিতে গেলে এক একজনের 100 টাকা করে লাগে। আমরা দুজনে ঢুকেছিলাম পুজো দিতে, তাই আমাদের দুজনের 200 টাকা লেগেছিল। টাকা যাই লাগুক, এখানে পুজো দিয়ে যে শান্তিটা, সেটা হয়তো জন্মদিনে অন্য কোনোভাবে আনন্দ করলেও এই শান্তিটা পাওয়া যায় না। তো তারপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে বাইরে চলে এলাম। তো বাইরে এখানে ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা, তো এখানে আমরা ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। তো ফার্স্টে আমি ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। আর এখানে একটা ছোট্ট বাবা লোকনাথের মূর্তি আছে, এখানেই সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল। আর এটাই আমার কাছে জন্মদিনের সেরা উপহার বলে মনে হলো। সত্যি আমি তো খুবই খুশি, প্রতি বছর যেন এই দিনটাতে আমি আসতে পারি বাবার দরবারে, এটুকুই চাই আমি। তো এবার তোমাদের দাদাভাইও ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিল, আর ওর জন্যই আমি আমার জন্মদিনের এত সুন্দর উপহারটা পেলাম। নিজের মানুষকে তো আর থ্যাংক ইউ বলতে নেই, শুধু এটুকুই বলবো আমার জীবনের শেষ জন্মদিনটাও আমি তোমার সাথেই কাটাতে চাই। তারপরে আমরা চলে গেলাম ঠাকুরের রাজভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। ওখানে গিয়ে আগে যে কুপনগুলো কেটে রেখেছিলাম সেগুলো জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকে গেলাম। আর এই যে এইগুলোই হলো রাজভোগ খাবারের আয়োজন। আর সকাল থেকে পুরো উপোস ছিলাম, বাড়ি থেকে শুধু চা খেয়ে গেছিলাম। তারপরে এখানে প্রসাদ গ্রহণ করার জন্য আমরা বসে পড়লাম। তখন প্রায় দুপুর 2টো বেজে গেছিল। আমাদের মতোই এখানে সকল ভক্তগণ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে বসে পড়েছে। চলো এবার তোমাদের দেখাই রাজভোগ প্রসাদে কি কি ছিল। তো ফার্স্টেই দিয়ে দিল খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে কুমড়ো আলুর ঘ্যাঁট। আর হ্যাঁ, এই রাজভোগ প্রসাদের জন্য 80 টাকা, আর খিচুড়ি প্রসাদের জন্য 40 টাকার কুপন কাটতে হয়। আর ঠাকুরের ভোগ প্রসাদের খিচুড়ি খেতে যেন পুরো অমৃত লাগে। আর এদিকে দেখো পোলাও চলে এলো। পোলাওয়ের সঙ্গে দিয়েছিল সোয়াবিন আলুর তরকারি। এমনিতেও আমি পোলাও খেতে খুবই ভালোবাসি, আর সেটা যদি হয় ঠাকুরের ভোগের প্রসাদ তাহলে তো আর কোনো কথাই হবে না। পোলাও খাওয়া শেষ হতে না হতেই থালায় দিয়ে দিল 2টো করে পাঁপড়, আর পাঁপড়ের সাথেই চলে এলো আমের চাটনি। চাটনিটা কিন্তু আবার জেলি জেলি চাটনি ছিল। তো পাঁপড় দিয়ে চাটনি মাখিয়ে আমি খেয়ে নিলাম। আর চাটনি পাঁপড় খাওয়ার পরই চলে এলো পায়েস। আর জন্মদিনের দিন পায়েসটাই হলো আসল, আর সেটাও আমি পেয়ে গেলাম বাবা লোকনাথের প্রসাদ হিসেবে। আর জন্মদিনের দিন আমার কাছে এর থেকে আর বড় পাওয়া কিছু হতেই পারে না। তো এত কিছু ছিল রাজভোগ থালির প্রসাদের মধ্যে। তারপর আমরা খেয়ে উঠে একটু বসেছিলাম। আর এদিকে দেখলাম বাবা লোকনাথের মন্দিরটা খোলা ছিল, ঘরটা পরিষ্কার করা হচ্ছিল সন্ধ্যা আরতির জন্য। তারপর আমরা ওখান থেকে বাইরের দিকে এলাম একটু ঘোরার জন্য, কিন্তু দুপুরবেলায় বাইরে এত পরিমাণ রৌদ্রের তাপ, বেশিক্ষণ আর দাঁড়াতেই পারলাম না। তাও মন্দির প্রাঙ্গণটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর মন্দিরের চূড়ার উপরে বসেছিলেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এত রৌদ্রের তাপে বেশিক্ষণ আর বাইরে থাকতে পারলাম না। আর যারা যারা এই মন্দিরে গেছো তারা তো জানোই, আর যারা যারা এখনো যাওনি আশা করি তাদের খুবই ভালো লাগবে। আর এখানেও দেখো 2টো বাবা লোকনাথের মূর্তি ছিল, এখানেও সবাই কিন্তু পুজো দিচ্ছিল। আর এই যে দেখো
তোমাদের দাদাভাইয়ের খাওয়া বেশি হয়ে গেছে, তাই জন্য ও কিন্তু শুয়ে পড়েছিল মন্দিরের ভিতরে, আর আমিও একটু বসেছিলাম। আর আমরা যেখানে বসেছিলাম তার পিছনেই ছিল এই ঘরটা। এই ঘরটা হলো শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর ঘর, আর সেই ঘরেই ছিল একটা শিবলিঙ্গ। তো অনেক রেস্ট নেওয়া হলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তো আবার কবে আসতে পারবো জানি না, তাই যাওয়ার সময় মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। তাও কি আর করব, বাড়িতেও যেতেই হবে। আর আমরা যখন বেরিয়েছিলাম তখনও কিন্তু রোদ্দুরটা একই রকম ছিল, তাও বেরিয়ে পড়লাম, কারণ এতটা রাস্তা আসতে হবে, তো আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে। আর এখানে দেখো বেরোনোর সময় দেখলাম গাছটাতে কত এঁচড় হয়ে রয়েছে। ফল হোক, ফুল হোক বা যে কোনো সবজি, আমার কিন্তু গাছে থাকলেই সেটা দেখতে বেশ ভালো লাগে। তো ফাইনালি আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, যেমন রোদ উঠেছিল তেমনই গরমটাও কিন্তু প্রচন্ড পড়েছিল। আর ঠিক মন্দিরের বাইরেটাতেই কিন্তু দর্শনার্থীদের পায়ে যাতে তাপ না লাগে এরকম ঠান্ডা জলের পাইপ বিছানো ছিল, তাই আমরাও বেরিয়ে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ পাটা ভিজিয়ে নিলাম। এতক্ষণ গরমের মধ্যে খালি পায়ে হাঁটার পর ঠান্ডা জলটা পায়ে দিয়ে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতেই রাস্তায় পেলাম একটা আইসক্রিমের দোকান, আর এত গরমে আইসক্রিম খেতে তো বেশ ভালোই লাগে, কি বলো বন্ধুরা? আমরা নিয়ে নিয়েছিলাম আমুলের কেশর পেস্তা ফ্লেভার এবং রাজভোগ ফ্লেভার। প্রথমে যেটা খেলাম ওটা ছিল রাজভোগ ফ্লেভারের, আর এখন যেটা আমি খাচ্ছি এটা হচ্ছে কেশর পেস্তা। আর এই দুটো ফ্লেভারই কিন্তু বেশ টেস্টি ছিল, সব থেকে বেশি টেস্টি ছিল এই কেশর পেস্তা ফ্লেভারের আইসক্রিমটা। তারপরে আমি আবার দুটো আইসক্রিম একসাথে খেয়ে দেখছিলাম কোনটাতে বেশি টেস্ট। তো ফাইনালি আমি কেশর পেস্তাটাই খেলাম, আর রাজভোগ ফ্লেভারটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আইসক্রিম তো খাওয়া হয়ে গেল, এবার চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। তো এবছরের জন্মদিনটা আমার সত্যি খুবই ভালোভাবে কাটলো, আমি তো খুবই হ্যাপি ছিলাম সেদিন। আর এদিকে দেখো সন্ধে হওয়ার ঠিক আগে আগে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যি মামা কি সুন্দর উঁকি মারছিল। আমরা প্রায় অনেকটাই বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, সন্ধে হওয়ার আগে আগে বাড়ি ঢুকতে হবে, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। আর এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে না? এই ব্রিজটার ওপর দিয়ে আমরা অনেকবারই গেছি, কিন্তু কোনোদিন সেভাবে ভিডিও তোলা হয়নি। দেখো দুপাশে গঙ্গা আর মাঝখানে একটা ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর উপরে সূর্যটা জাস্ট অসাধারণ লাগছিল কিন্তু জায়গাটা, তাই জন্য ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব। তো এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে দেখলাম এই বাচ্চাগুলোরও খাওয়া হয়ে গেছে। আমি ওদের জন্য মাংস সেদ্ধ করে রেখে গেছিলাম, ভেবেছিলাম এসে ওদের ভাত মেখে দেবো, কিন্তু সন্ধে হচ্ছে দেখে মা ওদের ভাত মেখে দিয়ে দিয়েছিল। আর আমরা এসে দেখি ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে। সত্যি এবার আমার মনটা পুরো আনন্দে ভরে গেল যে আমার জন্মদিনের দিন ওদের জন্যও আমি কিছু করতে পারলাম। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো যাতে আমি এরকম কাজ সারা জীবন করে যেতে পারি। আর ব্লগটা ছিল 9 তারিখের, ভিডিওটা এডিট করে ছাড়তে একটু দেরি হয়ে গেল। টাটা বন্ধুরা, আজকে জন্মদিন স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগ। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও।